রূপকথার গল্প তো আমরা সবাই কম বেশি দেখেছি, কিন্তু আজকের গল্পটা তোমাদেরকে অন্যভাবে ভাবতে বাধ্য করবে। ভালোবাসা, ধোঁকা, লোভ, প্রতিশোধ কি নেই এই গল্পে। একটা ভালো পরি ম্যালিফিসিয়েন্টের খারাপ হয়ে যাওয়ার গল্প। কতটা জঘন্য ঘটনা ঘটেছিল তার সাথে, কিভাবে তাকে ধোঁকা দিয়েছিল তারই ভালোবাসার মানুষ। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এই গল্পটাই জানতে চলেছি। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পটি শুরু হয় সুন্দরী একটি মেয়েকে দেখানোর মাধ্যমে, যার বয়স হবে আনুমানিক 10 থেকে 12 বছর, যার মাথায় একটি শিং এবং পিঠে বড় বড় দুটি ডানা ছিল। সেই মেয়েটির নাম ছিল ম্যালিফিসিয়েন্ট। আসলে ম্যালিফিসিয়েন্ট ছিল ছোট্ট একটি পরী। সে জাদুর একটি জঙ্গলে বসবাস করত। ম্যালিফিসিয়েন্ট এখনো বাইরের দুনিয়া দেখেনি। তার কাছে জঙ্গলের সবকিছু অনেক পছন্দের ছিল, এমনকি সে আজ অব্দি কোনো মানুষকেও দেখেনি। এই জাদুর জঙ্গলে মানুষ ছাড়া সব ক্রিয়েচাররাই বসবাস করত, আর অদ্ভুত সব প্রাণীরা সেখানে ঘুরে বেড়াতো। একদিন ম্যালিফিসিয়েন্ট জঙ্গলে উড়ে বেড়াচ্ছিল। সেই সময় সে একটি ছোট্ট ছেলেকে দেখতে পায়। সে প্রায় তারই বয়সী ছিল। তখন ম্যালিফিসিয়েন্ট ছেলেটিকে জিজ্ঞাসা করে, তুমি কে আর এখানে কি করছো? এরপর সে ছেলেটা ম্যালিফিসিয়েন্টকে বলে, আমি পাশের এক রাজ্যে থাকি। আমি এখানে একটি হিরে দেখতে পেয়ে সেটাকে তুলে নিয়েছিলাম। তারপরে ম্যালিফিসিয়েন্ট ছেলেটির কাছ থেকে হিরেটি নিয়ে নেয় এবং তাকে বলে, আমার সাথে চলো, আমি তোমাকে তোমার রাজ্যে পৌঁছে দিব। এরপর দেখা যায় দুজনে কথা বলতে বলতে সেই জাদুর জঙ্গলের বাইরে চলে আসে। তখন ছেলেটি ম্যালিফিসিয়েন্টকে বলে, আমি কি তোমার বন্ধু হতে পারি? যদি আবারও কখনো জঙ্গলে আসি তাহলে কি তুমি আমার সাথে খেলবে? ম্যালিফিসিয়েন্ট তখন ছেলেটিকে বলে, এটি জাদুর জঙ্গল, এখানে মানুষের আসা ঠিক নয়, তারপরেও আমি ভেবে দেখব। এরপর ছেলেটি ম্যালিফিসিয়েন্টকে তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। আর যখনই ম্যালিফিসিয়েন্ট ছেলেটির হাত স্পর্শ করে তখনই তার হাতে আঘাত লাগে এবং সে তার হাতটিকে সরিয়ে নেয়। আসলে ছেলেটির হাতে থাকা লোহার রিংয়ের কারণে এমনটা হয়েছে। তারপর ম্যালিফিসিয়েন্ট বলে লোহা পরীদেরকে জ্বালিয়ে দেয়, তুমি এরপরে আবারও এখানে আসলে এই লোহার রিংটা আর পরে আসবে না। এরপরে সেই ছেলেটা মানুষের রাজ্যে চলে যায়। ছেলেটি যে রাজ্য থেকে এসেছিল সেই রাজ্যের রাজাই জাদুর জঙ্গলটিকে দখল করে নিতে চায়। ছেলেটির বাবা মা কেউ বেঁচে ছিল না। এরপরে ধীরে ধীরে ছেলেটির সাথে ম্যালিফিসিয়েন্টের বন্ধুত্ব হয়ে যায়। দুজনের মাথায় এটা ছিল না যে তাদের রাজ্য একে অপরের শত্রু। তারা দুজনে একসাথে খেলা করতে থাকে। আর এভাবেই কয়েকটা বছর কেটে যায়। এখন তারা দুজনেই বড় হয়ে গিয়েছে এবং তারা একে অপরকে অনেক পছন্দ করে। ম্যালিফিসিয়েন্ট এখন মনে করে মানুষ পরীদের শত্রু নয়, তারা একে অপরের ভালো বন্ধু। ম্যালিফিসিয়েন্ট আসলে জানতো না যে লোভ বলে একটা ব্যাপার মানুষের ভেতরে আছে। একদিন জঙ্গলে বসে একা একা ম্যালিফিসিয়েন্ট সেই ছেলেটির কথা ভাবছিল। তার মনে পড়ে ছেলেটি প্রথম যেদিন এখানে এসেছিল সেদিন ম্যালিফিসিয়েন্ট তাকে বলেছিল সে যখন বড় হয়ে যাবে সেদিন সে ওই মানুষের রাজ্যটিকেও দখল করবে। সেখানে মানুষের রাজারদের রাজপ্রাসাদ আছে, সেটিও দখল করে নিবে। ম্যালিফিসিয়েন্টের এখনো মনে হয় ছেলেটি লোভী নয়। এভাবে অনেকটা বছর কেটে যায় এবং ছেলেটি তার কাছে এখন আর আসে না। একদিন ম্যালিফিসিয়েন্ট জঙ্গলে বসেছিল। তখন সে দূর থেকে লক্ষ্য করে মানুষের রাজ্যের রাজা অনেক সৈন্য আর ঘোড়া নিয়ে তার জঙ্গলের দিকে আসছে দখল করার জন্য। ম্যালিফিসিয়েন্ট ছিল সেই জঙ্গলের পরী এবং সে জানতো কিভাবে তার জঙ্গলকে রক্ষা করতে হবে। সে উড়ে এসে দ্রুত রাজ্যের সৈন্যবাহিনীর সামনে এসে দাঁড়ায়। তখন তাকে দেখতে অনেক পাওয়ারফুল লাগছিল। সে রাজাকে বলে, তুমি আমার জঙ্গলে আসতে পারবে না। তখন রাজা বলে, এটার জন্য আমি তোমার কাছে অনুমতি চাইনি। এই বলে সে তার সৈন্যদেরকে নির্দেশ দেয় তাকে মেরে ফেলার জন্য। তখন রাজার সৈন্যরা জঙ্গলের দিকে এগোতে থাকে। তারপরে জঙ্গলের ভেতর থেকে অদ্ভুত সব ক্রিয়েচাররা মানুষের উপর আক্রমণ করতে শুরু করে। এই ভয়ানক যুদ্ধে রাজার সকল সৈন্যরা ভয়ানকভাবে জখম হয়। তখন সব সৈন্যরা এখান থেকে পালিয়ে যেতে শুরু করে। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই রাজা যুদ্ধে হেরে গিয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে। তিনি তার সমস্ত সৈন্যদেরকে একত্র করে বলে, তোমরা কি জানো ওই জঙ্গলে কত মূল্যবান সম্পদ রয়েছে? আমি শুরু থেকে তোমাদের এটা বলে এসেছি, আমরা ওই জঙ্গল এবং ডিকির দখল করে নেব। কিন্তু এখন আমার যে অবস্থা, এতে মনে হয় আমি বেশি দিন বাঁচব না, আর ওখানে গিয়ে যুদ্ধও করতে পারবো না। কিন্তু আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে ওই ম্যালিফিসিয়েন্টকে মেরে ফেলতে পারবে তার সাথে আমার মেয়ের বিয়ে দিব। তখন সেখানে থাকা একজন বলে, আমি যাব সেখানে। আর সেই লোকটিকে তা তোমরা জানলে একদমই অবাক হয়ে যাবে। এই লোকটি ছিল স্টিভেন।
মানে হলো সেই ছোট্ট ছেলেটি যেটা ম্যালিফিসিয়েন্টের সাথে খেলা করত। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই স্টিভেন 10 বছর পর সেই জঙ্গলে ফিরে যায় এবং ম্যালিফিসিয়েন্টকে খুঁজে বের করে। এরপর ম্যালিফিসিয়েন্ট তাকে দেখে জিজ্ঞাসা করে, এতদিন তুমি কোথায় ছিলে? আমাদের বন্ধুত্ব কি তোমার কাছে কোনো গুরুত্বপূর্ণ নয়? তখন স্টিভেন বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি আমার জীবন নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম, কিন্তু আমি কখনো তোমাকে ভুলে যাইনি। আজ আমি তোমাকে এটাই বলতে এসেছি, আমাদের রাজ্যের রাজা তোমাকে মারতে চায়, শুধু তুমি তোমার খেয়াল রেখো। এরপরে তারা রাগ অভিমান ভুলে দুজনে তাদের ফেলে আসা দিনগুলোর কথা বলতে শুরু করে। ম্যালিফিসিয়েন্ট তাকে বলে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু তখনও ম্যালিফিসিয়েন্ট বুঝতে পারেনি মানুষ এতটা খারাপ। স্টিভেন ছিল অনেক লোভী মানুষ, সে ম্যালিফিসিয়েন্টকে পানির সাথে কিছু একটা মিশিয়ে খেতে দেয়, যার ফলে ম্যালিফিসিয়েন্ট জ্ঞান হারিয়ে ফেলে। এরপর স্টিভেন তার চাকু বের করে ম্যালিফিসিয়েন্টকে মারতে চায়, কিন্তু সে তাকে মারতে পারে না। পরের দিন সকালে আমরা দেখতে পাই ম্যালিফিসিয়েন্ট ঘুম থেকে উঠেছে, কিন্তু তার পিঠে প্রচন্ড ব্যথা করতে থাকে। সে তার পিঠের কাছে ডানা কাটার জখম দেখতে পায়, যেটা দেখতে পেয়ে সে নিজেই বিশ্বাস করতে পারছিল না। সে জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে। তার ভালোবাসার সব থেকে প্রিয় বন্ধুটি তার ডানা কেটে নিয়ে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাই স্টিভেন ম্যালিফিসিয়েন্টের ডানা কাপড়ে মুড়িয়ে রাজার কাছে নিয়ে আসে, আর রাজাকে বলে, আমি আপনাকে দেওয়া আমার কথা রেখেছি। রাজা এটা দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর রাজা তার সাথে তার মেয়ের বিয়ে দেয় এবং তাকে ওই রাজ্যের রাজা বানিয়ে দেয়। এভাবে লোভী স্টিভেনের তার স্বপ্ন পূরণ হয়ে যায়। অন্যদিকে আমরা জঙ্গলে ম্যালিফিসিয়েন্টকে দেখতে পাই। সে অনেক উদাস ছিল, সে তার জখমের কারণে ঠিকমতো উঠতে পারছিল না। ম্যালিফিসিয়েন্ট একদিন জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল, এমন সময় সে দেখতে পায় একজন শিকারী একটি কালো কাককে জালে আটকে রেখেছে। সে এই দৃশ্য দেখতে পেয়ে কোনো রকম সাহায্য করতে পারে না। সে জাদুর সাহায্যে ওই কাকটিকে মানুষ বানিয়ে দেয়। এটা দেখে শিকারী ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। যে কাকটি মানুষ হয়েছে সেটি ম্যালিফিসিয়েন্টের কাছে এসে বলে, থ্যাংক ইউ, কিন্তু আপনি এরকমটা কেন করলেন? তখন ম্যালিফিসিয়েন্ট বলে, আমি তা বলতে পারবো না, কিন্তু তোমার উপর আমার অনেক দয়া হয়েছে। এই কথা শুনে কাক বলে, আমি সারা জীবন আপনার সেবা করব, আপনি আমাকে যা বলবেন আমি আপনার সমস্ত কথা শুনব। কাক মানুষ হয়ে অনেক খুশি হয়েছিল। তখন ম্যালিফিসিয়েন্ট তার কথায় রাজি হয়ে যায় এবং তার একটি নাম রাখে। ম্যালিফিসিয়েন্ট তার নাম দেয় ডেভিড। এরপর থেকে ডেভিড রাজ্যের সমস্ত ইনফরমেশন তাকে দিতে থাকে। এরই মধ্যে ম্যালিফিসিয়েন্ট জানতে পারে তার বন্ধু রাজা হওয়ার জন্য তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তারপর থেকে সে মানুষদের ঘৃণা করতে শুরু করে। মানুষের উপর থেকে তার বিশ্বাস একেবারেই উঠে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই স্টিভেনের রাজকুমারীর সাথে বিয়ে হওয়ার পর তাদের ঘর জুড়ে ছোট্ট একটি কন্যা সন্তানের জন্ম হয়, যার নাম রাখা হয় প্রিন্সেস অরোরা। বিভিন্ন জায়গা থেকে রাজপ্রাসাদে মানুষরা আসতে শুরু করে একসাথে এই খুশি উদযাপন করতে, কিন্তু কেউ সেখানে জানতো না সেই উৎসবে রাজপ্রাসাদে কে কে আসছে আর কোথা থেকেই বা আসছে। এই সুযোগে ম্যালিফিসিয়েন্ট রাজপ্রাসাদে প্রবেশ করে। তখন সে সবার সামনে সেই ছোট্ট প্রিন্সেসের জন্য উইশ করতে থাকে। ম্যালিফিসিয়েন্ট তার উইশে বলে, তুমি অনেক মিষ্টি একটা মেয়ে হবে, কিন্তু তুমি যখন 16 বছরে পা দেবে তখন তোমার হাতে একটি সুই ফোঁটার মাধ্যমে তুমি এমন এক নিদ্রায় চলে যাবে যার ফলে তুমি মৃত্যুর কোলে ঢলে পড়বে। স্টিভেন তখন তাকে বলে, তুমি কেন এমনটা করছো? তুমি আমার প্রতিশোধ কেন আমার মেয়ের উপর নিচ্ছ? তখন ম্যালিফিসিয়েন্ট তাকে বলে, আমিও একটা মেয়ে ছিলাম, তোমার কি মনে আছে তুমি আমার সঙ্গে কি করেছিলে? ম্যালিফিসিয়েন্টের মনে তখন একটু দয়া ছিল, তাই সে বলে, একটা উপায় আছে, যদি তোমার মেয়ের 16তম জন্মদিনে সে তার সত্যিকারের ভালোবাসা খুঁজে পায় তবেই তার প্রাণ বেঁচে যাবে। এই কথা জানিয়ে ম্যালিফিসিয়েন্ট সেখান থেকে চলে যায়। স্টিভেন তখন ভীষণ চিন্তায় পড়ে যায়। তখন সে ছোট ছোট 3টি পরীকে বলে, তোমরা আমার মেয়েকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত তার 16 বছর না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তাকে এখানে আসতে দিও না, নয়তো তার অভিশাপ সত্য হয়ে যাবে। এরপরে স্টিভেন বের হয় জঙ্গলে আক্রমণ করার জন্য, কিন্তু সে সেখানে আক্রমণ করতে পারে না, কারণ জঙ্গলের সীমানা ম্যালিফিসিয়েন্ট তার জাদুর মাধ্যমে কভার করে ফেলে। এখন কোনো মানুষই সেই জঙ্গলে প্রবেশ করতে পারবে না। অন্যদিকে আমরা দেখি সেই ছোট্ট 3টি পরী স্টিভেনের মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যায়, কিন্তু ম্যালিফিসিয়েন্ট সেই জায়গাটির কথা অনেক আগে থেকেই জানতো। সে মেয়েটিকে ভয় দেখানোর অনেক চেষ্টা করে, কিন্তু মেয়েটি তাকে দেখে হাসতে থাকে। এটি দেখে ম্যালিফিসিয়েন্টের মন একটু নরম হতে শুরু করে, কারণ ম্যালিফিসিয়েন্ট ছিল একটি ভালো পরী। সেই ছোট্ট 3টি পরী রাজকুমারীর খেয়াল রাখছিল,
কিন্তু তারা ছিল অনেক কেয়ারলেস, তাই চুপি চুপি ম্যালিফিসেন্ট রাজকুমারীর খেয়াল রাখতে শুরু করে। সে কখনো তাকে উঁচু পাহাড় থেকে বাঁচিয়ে নেয়, আবার কখনো গাছ থেকে নিচে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। ধীরে ধীরে রাজকুমারী অরোরা বড় হতে থাকে। যখন তার 15 বছর হয়ে যায়, অর্থাৎ তার অভিশাপের আর মাত্র 1 বছর বাকি থাকে, তখন সে একদিন এমন একটা উঁচু জায়গায় এসে দাঁড়ায় যেখানে অনেক উঁচু উঁচু কাঠ দিয়ে জায়গাটা ঘেরা ছিল। প্রিন্সেস অরোরার জায়গাটি দেখে মনে মনে অনেক কৌতূহল হতে থাকে। সে ভাবে জায়গাটার ওপারে কি রয়েছে। সে সেখানে দাঁড়িয়ে জোরে জোরে ডাকতে থাকে। তার মনে হতে থাকে দেয়ালের ওপারে কেউ না কেউ রয়েছে। আসলে দেয়ালের ওপারে ছিল ম্যালিফিসেন্ট। সে প্রিন্সেস অরোরাকে জাদুর মাধ্যমে দেয়ালের ওপারে নিয়ে আসে। তখন প্রিন্সেস অরোরা ম্যালিফিসেন্টকে দেখে বলে, আপনি তো সেই যে আমাকে ছোটবেলা থেকে আমার জীবন বাঁচিয়েছেন, কিন্তু আপনি কখনো কেন আমার সামনে আসেন না? আপনি তো আমার গডমাদার। আমি আপনাকে চিনি মা। আপনার সাথে যে কাক আছে তাকেও আমার খুব ভালো লাগে। অরোরা যে ম্যালিফিসেন্টকে এমন কথা বলবে সে তা কল্পনাতেও ভাবতে পারেনি। সে মনে মনে অনেক খুশি হয়ে যায়। আসলে ম্যালিফিসেন্ট অনেক ভালো একটা পরী ছিল। সে অরোরাকে অনেক ভালোবাসতো। সে এখন একদমই চায় না যে অভিশাপ সে তাকে দিয়েছিল সেটা তার উপরে লেগে যাক। ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে থাকে, ঠিক যেমনটা একজন মা মেয়ের মতো। একদিন প্রিন্সেস অরোরা যখন ঘুমাচ্ছিল, তখন ম্যালিফিসেন্ট তার কাছে চলে এসেছিল এবং তার সমস্ত জাদুশক্তি দিয়ে তার দেওয়া সেই অভিশাপ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু সে বুঝতে পারে বহু বছর আগে দেওয়া সেই অভিশাপ চাইলে এখন ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। তাই ম্যালিফিসেন্টের মন অনেকটাই খারাপ হতে থাকে। সে ভাবতে থাকে তার কাছে এখন একটাই উপায় রয়েছে, 16 বছর আগে তার সত্যিকারের ভালোবাসাকে খুঁজে পাওয়া। তবেই তার এই অভিশাপ কেটে যাবে। পরের দিন সকালে প্রিন্সেস অরোরা এবং ম্যালিফিসেন্ট হাঁটছিল। অরোরা ম্যালিফিসেন্টের কাছে জানতে চায়, আপনার ডানা কোথায়? শুনেছি পৃথিবীর সব পরীদের ডানা থাকে। তখন ম্যালিফিসেন্ট বলে, আমারও একটা সময় ডানা ছিল, কিন্তু একটা নির্দয় মানুষ আমার ডানাটা কেড়ে নিয়েছে। আমি আমার ডানা থাকা অবস্থায় অনেক খুশি ছিলাম, আর আমার ডানার সাহায্যে আকাশের অনেক উঁচুতে উড়ে বেড়াতাম। এসব কথা বলতে বলতে ম্যালিফিসেন্ট অনেক ইমোশনাল হয়ে যায়। তখন প্রিন্সেস অরোরা তাকে সান্ত্বনা দেয় আর বলে, আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। কালকে আমার 16তম জন্মদিন। আমি আমার আন্টিদেরকে বলে আপনার কাছে চলে আসব। এরপর থেকে আপনি আর কখনোই একা নন। আমি আপনার সাথে আছি মা। আসলে ম্যালিফিসেন্ট জানতো এটা কখনোই সম্ভব হবে না যদি কালকের মধ্যে তার সত্যিকারের ভালোবাসাকে ফিরে না পায়। কিন্তু একদিনেও তো এমনটা সম্ভব নয়। এরপর প্রিন্সেস অরোরা যখন জঙ্গলের মধ্য দিয়ে তার বাড়ির দিকে ফিরছিল, তখন পথিমধ্যে তার একটি ছেলের সাথে দেখা হয়। ছেলেটি দেখতে অনেক সুদর্শন ছিল। দুজন যখন একে অপরকে দেখে, তখন তারা দুজন দুজনকে অনেক পছন্দ করতে শুরু করে। এরপর প্রিন্সেস অরোরা ঘরে ফিরে আসে। সে তার 3 আন্টিকে বলে, আমি এই ঘর থেকে ম্যালিফিসেন্টের কাছে চলে যেতে চাই। তখন পরীদের কাছে মনে হয় হয়তোবা অরোরা তার বাবা মার কথা জেনে গেছে, যে তার বাবা মা এখনো বেঁচে রয়েছে, আর সে তার বাবা মায়ের কাছে রাজপ্রাসাদে ফিরে যেতে চায়। তখন সেই পরীরা তাকে তার সব সত্যি কথা বলে দেয়, শুরু থেকে তার জীবনে কি কি ঘটেছে সবকিছুই। তারা বলে, এক শয়তান পরী আছে যে তোমার জীবন নিতে চায়, সেটা আর কেউ নয় বরং ম্যালিফিসেন্ট। এসব শুনে অরোরা বিশ্বাস করতে চায় না, তাই সে হতাশ হয়ে চলে যায় ম্যালিফিসেন্টের কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য। সে ম্যালিফিসেন্টকে বলে, আমি তোমাকে নিয়ে যা যা শুনেছি সবকিছু কি সত্যি মা? তখন ম্যালিফিসেন্ট তাকে বলে, হ্যাঁ এটাই সত্যি। আমি তোমাকে অভিশাপ দিয়েছিলাম, কিন্তু এখন আমি আমার মন বদল করে ফেলেছি। আমি শুধুমাত্র তোমার বাবার জন্যই এটা করেছি, কিন্তু বিশ্বাস করো আমি চাই না এখন তুমি মারা যাও। আমি তোমাকে অনেক ভালোবাসি প্রিন্সেস অরোরা। এটা শুনে অরোরা বেশ দুঃখ পায়, আর সে সেখান থেকে চলে যায়। সে সোজা তার বাবার রাজ্যের দিকে যেতে শুরু করে। এরপর সে রাজপ্রাসাদে প্রবেশ করে তার বাবাকে জড়িয়ে ধরে। সে তার বাবাকে বলে, বাবা আমি আপনাদেরকে অনেক মিস করেছি। আমি এতদিন ভাবতাম আমি হয়তোবা একা, কিন্তু এই কথা শুনে তার বাবা খুশি হওয়ার বদলে ওই 3 পরীর উপর অনেক রেগে যায়। সে বলে, আমি বলেছিলাম অরোরাকে 16তম জন্মদিনের পরে এখানে নিয়ে আসতে, কিন্তু এত কিছু জানার পরেও তোমরা অরোরাকে কেন এখানে নিয়ে এসেছো? এখন তার অভিশাপটা কি সত্যি সত্যিই পূরণ হয়ে যাবে? স্টিভেন তার লোকজনকে হুকুম দেয় অরোরাকে এখান থেকে আগের জায়গায় নিয়ে যেতে, নয়তোবা তাকে এমন একটি ঘরের মধ্যে বন্দি করে রাখো যার আশেপাশে কোনো কিছুই প্রবেশ করতে না পারে। কিন্তু যাই হোক, এভাবে তো আর অভিশাপ শেষ করা যায় না। তাই 16তম জন্মদিনে অরোরা এমন একটা জায়গায় হেঁটে চলে যায় যেখানে অনেক পুরনো যন্ত্রপাতি রাখা ছিল।
সেখানে গিয়ে অরোরা একটি সুচালো শুয়ের উপর তার হাতের আঙুলটি রাখে। সাথে সাথে সে বেহুশ হয়ে গভীর ঘুমের মধ্যে চলে যায়। রাজকুমারীর এই অবস্থা দেখে রাজা বেশ চিন্তায় পড়ে যায়, কারণ অরোরা গভীর ঘুমে চলে গিয়েছে এবং সে কি কখনো এই ঘুম থেকে ফিরে আসতে পারবে। অন্যদিকে ম্যালিফিসিয়েন্টও এসব কথা শুনে অনেক কষ্ট পাচ্ছিল, তাই সে ওই ছেলেটির কাছে যায় যে ছেলেটির সাথে প্রিন্সেস অরোরার জঙ্গলের মধ্যে দেখা হয়েছিল। তার কাছে মনে হতে থাকে তারা হয়তোবা দুজন একে অপরকে পছন্দ করে। হয়তোবা সে যদি প্রিন্সেস অরোরার সাথে দেখা করে তাহলে হতে পারে প্রিন্সেস অরোরা ঘুম থেকে জেগে উঠবে। তাই সে ছেলেটিকে তার জাদুর বলে অজ্ঞান করে সেখান থেকে নিয়ে ওই জায়গায় যায় যেখানে প্রিন্সেস অরোরা ঘুমিয়ে আছে। অন্যদিকে তিনপরি রাজাকে বলে, আপনি প্রিন্সেস অরোরার বাবা, তাই আপনি অরোরার কপালে একটা চুমু দিন। হতে পারে এতে করে অরোরার ঘুম ভেঙে যাবে, কিংবা এমনটা হতে পারে আপনি তার সত্যিকারের ভালোবাসা। তখন রাজা স্টিভেন বলে, না, আমি কখনো কারো সত্যিকারের ভালোবাসা হতে পারি না। আমি ম্যালিফিসিয়েন্টকে ধোঁকা দিয়েছিলাম, যার ফলে এমনটা হয়েছে। অন্যদিকে সেই ছেলেটাকে ম্যালিফিসিয়েন্ট অরোরার কাছে নিয়ে আসে। তারপরও অরোরার ঘুম ভাঙে না। ম্যালিফিসিয়েন্ট বুঝতে পারে ছেলেটা তার আসল ভালোবাসা নয়, তাই সে অরোরার কথা ভেবে অনেক কষ্ট পায় এবং এক পর্যায়ে সে প্রচন্ড কাঁদতে শুরু করে। সে অরোরাকে দেখে বলে, আমি তোমাকে অনেক বেশি মিস করব। তোমার হাসি মুখ আমার খুব বেশি মনে পড়বে। আমি কখনোই তোমাকে ভুলতে পারবো না। এসব বলতে বলতে ম্যালিফিসিয়েন্ট তার কপালে একটা চুমু খায়। এরপর সে সেখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই তার পেছন থেকে একটি কথা ভেসে আসে, প্লিজ যেও না গডমাদার। এই কথাটা ছিল প্রিন্সেস অরোরার। প্রিন্সেস অরোরার সত্যিকারের ভালোবাসা ছিল ম্যালিফিসিয়েন্ট, কারণ সেই তাকে একমাত্র মন থেকে ভালোবাসতো। প্রিন্সেস অরোরা ম্যালিফিসিয়েন্টকে বলে, মা, আমি আপনার সাথে জঙ্গলে থাকতে চাই। তখন ম্যালিফিসিয়েন্ট তাকে তার সাথে জঙ্গলে নিয়ে যায়। আর ঠিক তখন স্টিভেনের সৈন্যরা ম্যালিফিসিয়েন্টের উপর একটি লোহার জাল ফেলে দেয়। এর ফলে ম্যালিফিসিয়েন্ট অনেক কষ্ট পেতে থাকে। সে জাদুর সাহায্যে ডেভিড অর্থাৎ সেই কাকটিকে একটি ড্রাগনে রূপান্তরিত করে। ডেভিড ড্রাগনে রূপান্তরিত হওয়ার পর তার মুখের আগুন দিয়ে চারপাশের সবকিছু পুড়িয়ে দিতে শুরু করে। সে এক এক করে সমস্ত মানুষকেই মেরে ফেলে। একটু পরেই ম্যালিফিসিয়েন্ট সেই লোহার জাল থেকে মুক্ত হয়ে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে স্টিভেন চলে আসে। সে একটি লোহার পোশাক পরা ছিল, যাতে সে ম্যালিফিসিয়েন্টকে হত্যা করতে পারে। অন্যদিকে প্রিন্সেস অরোরা সেই জায়গায় চলে যায় যেখানে ম্যালিফিসিয়েন্টের ডানা দুটো রাখা ছিল। সেই জায়গায় কাটা ডানা দুটো নড়তে শুরু করে। ডানা দুটো বুঝতে পেরে গিয়েছিল ম্যালিফিসিয়েন্ট তার আশেপাশেই আছে। তখন প্রিন্সেস অরোরা সেই ডানা দুটোকে কাঠের বক্স থেকে মুক্ত করে দেয়, আর তারা নিজে থেকেই ম্যালিফিসিয়েন্টের পিঠে যুক্ত হয়ে যায়। ডানা দুটো ফেরত পেয়ে ম্যালিফিসিয়েন্ট এবার উড়তে শুরু করে। সাথে সাথে স্টিভেনকেও তার সাথে উড়িয়ে নিতে শুরু করে, কিন্তু সে তাকে নিচে ফেলে দিতে পারে না, কারণ সে তার ডানা দুটোকে ধরেছিল যাতে করে ম্যালিফিসিয়েন্ট উড়তে না পারে। ফলে এক সময় তারা দুজনেই নিচে পড়তে শুরু করে, কিন্তু ম্যালিফিসিয়েন্ট কৌশলে তাকে মুক্ত করে সেখান থেকে উড়ে চলে যায়, যার ফলে স্টিভেন নিচে পড়ে যায়। পৃথিবী থেকে এক লোভী স্বার্থপর মানুষের বিদায় হয়, আর এরপর সবকিছু ঠিকঠাক হয়ে যায়। পরের দিন সকালে আমরা দেখতে পাই ম্যালিফিসিয়েন্ট তার জঙ্গলে সমস্ত জাদুর দেয়াল সরিয়ে ফেলেছে, আর সমস্ত জায়গায় নতুন করে ফুল ফুটতে শুরু করেছে। ম্যালিফিসিয়েন্ট প্রিন্সেস অরোরাকে বলে, আজ থেকে তুমি এই জঙ্গলের রানী। এরপর থেকে মানুষের রাজ্যের এবং জাদুর রাজ্যের সবাই মিলেমিশে বসবাস করতে শুরু করে। এতে করে সবাই অনেক খুশি। আর এখানেই ম্যালিফিসিয়েন্ট পার্ট 1 এর গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওর দ্বিতীয় পার্ট দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে আজকের মতো আমি চললাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।